তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে র্যাঙ্ক ফর্মস অন দা আর্থ, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীতে ভূগোলবিদ, পৃথিবীতে ভূগোলবিদ মানে সমস্ত কিছু ব্যাপার স্যাপার আছে সেই ভিডিওতে আলোচনা হবে এবং ভিডিওটা সম্পূর্ণ আজকে বাংলায় থাকছে, বাংলাতেই আমাদের আলোচনাটা সম্পূর্ণ হবে। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে এখানে বেশ কয়েকটা জিনিস আমি সাজিয়ে দিয়েছি, দেখে নাও। প্যানজিয়া, প্যানথালাসা, পৃথিবীর কেন্দ্র থেকে ভূত্বক পর্যন্ত এইটা একটা ড্র করেছি, যেখানে লেখা রয়েছে দেখো এইখানে অনুরাগ রেখা, ভূত্বক, তার সঙ্গে হচ্ছে আছে অ্যাস্ট্রোস্ফিয়ার, তারপরে আছে মহাবিযুক্তি রেখা, তারপরে আছে প্রোপেসীমা, নিভেসীমা, তার মাঝখানে রয়েছে রেবতী রেখা বা নিভেসীমা, কেন্দ্রমণ্ডলের মাঝখানে আছে গুটেনবার্গ রেখা, আর এইখানটায় তারপরে রয়েছে রেগুলার রেখা, এটা তো অবশ্যই কোর, আমরা জানি এটা একবারে কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র, ঠিক আছে? তো এইখানের মধ্যে রয়েছে আর তার সঙ্গে রয়েছে বহির্জাত শক্তি, অন্তর্জাত শক্তি, আবহবিকার, আরোহণ প্রক্রিয়া, আর তারপরে রয়েছে কি আমাদের পৃথিবীর মধ্যে যে সমস্ত ভূগঠনিক জিনিসগুলো আমরা দেখতে পাই, পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, এই জিনিসগুলোকে আমরা ব্যাখ্যা করব, পরবর্তী ভাগগুলো আমরা দেখব এবং তার সাথে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নদী থেকে কিছু ভূগঠনিক কাজ আমরা দেখতে পাই, যেগুলোর মধ্যে আমরা দেখবো যে পৃথিবীতে কি কি ধরনের জিনিসপত্র আমরা ভূপ্রকৃতি পাই নদীর প্রবাহের ফলে, ঠিক আছে? আজকে আমরা শুধুমাত্র এইটুকুনি দেখবো, এটা আমাদের পার্ট 1 ভিডিও হবে, বাকিটা তোমরা কমেন্টস করবে যে কতখানিকটা এই ভিডিও তোমাদের কাছে লাগছে, আমরা সেটা দেখে আমরা পরবর্তী ভিডিও বানাবো যেটা পার্ট 2 থাকবে। এবং এখানের মধ্যে আমরা সর্বপ্রথম যেটা ড্র করেছি একটা আর্টিফিশিয়াল পৃথিবী ড্র করার চেষ্টা করেছি, যেখানে মধ্যে পৃথিবীতে দেখানো হচ্ছে এই যে বিভিন্ন ক্র্যাকগুলো, সেগুলো হচ্ছে কি বিভিন্ন ক্র্যাকগুলো দিয়ে আমরা বোঝাই পৃথিবীর কোথায় জলরাশি আছে আর কোথায় পৃথিবীতে ভূ আছে, অর্থাৎ মাটি রয়েছে বা কোনো জায়গায় দেশ, মহাদেশ ইত্যাদি অবস্থান করছে। এই জিনিসের ধারণাটা যেটা আছে আজকে আমাদের এখানে, এই জিনিসটার ধারণা কিন্তু প্রথমে ছিল না। প্রথমে যে ধারণাটা ছিল সেটা হচ্ছে ছিল কি প্যানজিয়া ও প্যানথালাসা, অর্থাৎ কি প্যানজিয়া কথাটির অর্থ একটি বিশাল স্থলভাগ, যে স্থলভাগটা সম্পূর্ণভাবে পৃথিবীতে একটা দিকে ছিল, আর প্যানথালাসা যেটা হচ্ছে সম্পূর্ণ বিশাল জলভাগ যেটা পৃথিবীতে একটা দিকে ছিল। কিছু কারণবশত প্যানজিয়া এবং প্যানথালাসা দুটো ভেঙে যেতে শুরু করে এবং প্যানজিয়াটা প্যানথালাসার উপরে ছড়িয়ে পড়তে থাকে এবং যার ফলে পৃথিবীতে আজকে আমাদের যে অবস্থানটা সেই অবস্থান দেখতে পেয়েছি। এবং এই জায়গা থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি পৃথিবীর ভূগঠনিক পাত সঞ্চালন, অর্থাৎ এই যে জায়গাটা প্যানজিয়া এবং প্যানথালাসা ভাঙলো সেখান থেকে আমাদের যে জিনিসটা শুরু হয় সেটা হচ্ছে কি ভূগঠনিক পাত, ভূগঠনিক পাত, অর্থাৎ কি পাত সঞ্চালন। পাত সঞ্চালনের বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেছিলেন অ্যালফ্রেড ওয়াগনার। অ্যালফ্রেড ওয়াগনার সর্বপ্রথম এই পাত সঞ্চালনের বিষয়ে আলোকপাত করে বলেন যে পৃথিবীর নিচে বা পৃথিবীর কেন্দ্রে সম্পূর্ণভাবে সান্দ্র পদার্থ দ্বারা তৈরি এবং সেই সান্দ্র পদার্থের উপরে বিভিন্ন বড় বড় প্লেট আসছে, যে প্লেটগুলি একটি মহাদেশ, একটি মহাসাগর অথবা মহাদেশ মহাসাগর উভয়কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেই প্লেটগুলি যেমন ইন্দো এশিয়ান প্লেট হতে পারে, যেমন ইউরোপিয়ান প্লেট হতে পারে, এই রকম বিভিন্ন ধরনের প্লেটগুলো রয়েছে। সেই প্লেটগুলি আমাদের এই ভূগঠনিক পাতের মধ্যে রয়েছে এবং এই প্লেটগুলি বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের ফলে পৃথিবীতে বিভিন্ন রকমের ভূগঠনিক প্রক্রিয়া হয় এবং সেইটা জানার জন্য আমরা এখানে দুটো ভাগে পৃথিবীর এই ক্রিয়াকে ভাগ করেছি, একটি হচ্ছে বহির্জাত শক্তি আর একটি হচ্ছে অন্তর্জাত শক্তি। পৃথিবীর ভূ অভ্যন্তরটা সম্পূর্ণ পরিপূর্ণ রয়েছে লাভা, সেই লাভা বা ম্যাগমা যেটাই বলো না কেন সেইটা বিভিন্ন ক্রিয়াশীলের জন্য বিভিন্ন জায়গা থেকে অগ্নুৎপাত, কখনো ভূমিকম্প, তো কখনো বিরাট কিছু এমন ঘটে যার ফলে এই পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি সৃষ্টি হয়। খাতেরও সৃষ্টি হতে পারে, গভীর গভীর খাত কিছু রয়েছে যেগুলো সৃষ্টি হয়েছে, আবার কিছু উচ্চ ভূমিও সৃষ্টি হতে পারে। তো এই জিনিসটা আমরা সম্পূর্ণ দেখব কি অন্তর্জাত প্রক্রিয়া, অর্থাৎ কি পৃথিবীর ভূগর্ভস্থ ম্যাগমা বা লাভা কারণবশত এবং অবশ্যই ভূগঠনিক পাত সঞ্চালনের ফলে যে ভূমিরূপ গঠিত হয় সেই শক্তিকে আমরা বলবো কি পৃথিবীর অন্তর্জাত শক্তি। পৃথিবীর বিভিন্ন রকমের যে সমস্ত ভূমিরূপগুলো সাধারণভাবে এই টেকটনিক প্লেট বা ভূগঠনিক পাত দ্বারা তৈরি হয়েছে এবং তাকে অবশ্যই এই পাহাড়, পর্বত, মালভূমি ইত্যাদি আমরা দেখতে পাবো, সেইটাকে বলবো অন্তর্জাত শক্তি। বহির্জাত শক্তি কি জিনিস দেখো, আমরা এখানে একটা দিয়েছি আবহবিকার বলে। এই আবহবিকারে দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন ধরুন বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু ইত্যাদি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কিছু শিলাচূর্ণ বা কিছু জিনিস সেইখানেতেই পড়ে রয়েছে। শুধু শিলাচূর্ণই কেন, অন্য কিছু জিনিস হতে পারে, মৃত্তিকা ক্ষয় হতে পারে, সেইখানেতেই যদি সে পড়ে থাকে তাহলে তাকে বলবো আবহবিকার। আর আরোহণ প্রক্রিয়া কাকে বলা হবে? ওই আবহবিকারের পরবর্তী পর্যায়ে বহির্জাত শক্তির প্রভাব, যেমন কি নদীর প্রবাহ, বায়ু প্রবাহ ইত্যাদি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে নিম্নমাত্রে যদি এই সমস্ত বস্তু যা ক্ষয়প্রাপ্ত হয়েছে সেগুলো নেমে চলে আসে তাহলে সেটাকে বলা হবে কি আরোহণ প্রক্রিয়া। এইবার
বহির্জাত প্রক্রিয়াটাকে আরো ভালো করে যদি বোঝা যায়, বহির্জাত প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর ঠিক বাইরের পরিসরে থাকা যে আবহাওয়া, সেই আবহাওয়ার উপাদান যেমন বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি করে আমাদের এইখানে বিভিন্ন ভূমির বিভিন্ন ভাবে ক্ষয়প্রাপ্ত হয়, বিভিন্ন রকম ভাবে। কখনো পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে পাহাড়ে পরিণত হয়, কখনো পাহাড় ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়, আবার মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়। ঠিক সেই রকম এই জিনিসগুলো যেভাবে ঘটতে হয়, এইটাকে আমরা সম্পূর্ণভাবে বলি বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ার পরে আমরা পৃথিবীর ভূভাগ থেকে একবার যদি দেখি, তাহলে ভূভাগটাকে যদি আমরা দেখা হয়, সর্বপ্রথম দিকে দেখো এটা রয়েছে ভূত্বক। এই জিনিসটা যেটা রয়েছে এটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে আমাদের ভূত্বক আছে। ভূত্বকের ঠিক পরে অনুরাগ বিযুক্তি রেখা রয়েছে। তারপরে দেখো রয়েছে কি অ্যাস্টেনোস্ফিয়ার। অ্যাস্টেনোস্ফিয়ারের মাঝখানে দেখো এরপরেই রয়েছে মোহ বিসিক বিযুক্তি রেখা। তারপরে রয়েছে কি ক্রফের সীমা। ক্রফের সীমা ঠিক রয়েছে যেখানে সেটা ক্রোমিয়াম দিয়ে তৈরি হয়েছে। ক্রফের সীমা ক্রোমিয়াম, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম ইত্যাদি দ্বারা তৈরি। রেডিটি বিযুক্তি রেখা ঠিক তারপরে আবার দেখো তারপরে নিফের সীমা তৈরি হয়েছে যেখানে নিকেল, ফেরাস, সিলিকন এবং তার সঙ্গে ম্যাগনেসিয়াম রয়েছে, সেটা বলা হচ্ছে নিফের সীমা। এই নিফের সীমা ঠিক পরে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তারপরে এটা প্রবেশ করছে আমাদের কেন্দ্রমণ্ডল, যেখানে উষ্ণতা অনেক অনেক বেশি, এবং সেই কেন্দ্রমণ্ডলের ঠিক নিচে তৈরি হয়েছে যে রেখাটি, সেটা হচ্ছে রিগম্যান রেখা। তারপরে তৈরি হয়ে যাচ্ছে কি আমাদের কেন্দ্র। এইখানের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি ভূগাঠনিক যে বাক সঞ্চালনগুলো হয়, সেই ভূগাঠনিক বাক সঞ্চালনগুলো দুটো রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ধরো এইখান থেকে যদি একটা আমরা পাত অঙ্কন করি, এইরকম একটা যদি পাত থাকে আর তার পাশে যদি একটা এইরকম আরেকটি পাত থাকে, সেই ক্ষেত্রে এইরকম যদি দুটো পাত থাকে, এই দুটো পাত পরস্পরের যদি দিকে সরে আসে, তাহলে খুব ভালো করে বোঝো এইখানে যদি ধারণাত্মক পদার্থ থাকে, অর্থাৎ যেটা ম্যাগমা, সেই ম্যাগমা পদার্থ কিন্তু উপর দিকে উঠে আসার সম্ভাবনা বেশি যদি এই দুটোর ক্ষেত্রে একদিকে মুখোমুখি সংঘর্ষ হয়। অথবা এইখানে থাকা পলি, সেটা ভাঁজকে উপরে উঠে আসার সম্ভাবনা বেশি যদি এরকম ভাবে সংঘর্ষ ঘটে। এছাড়াও যদি মনে করো দুটো দুপাশের দিকে সরে যায়, দুটো যদি দুপাশের দিকে সরে যায়, তাহলে কি হবে, তাহলে এইখানটার মধ্যে একটি বিরাট বড় ফাটল দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সেইখানের মধ্যে বড় একটা খাতের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখালাম, অর্থাৎ আগের দিকে যে জিনিসটা আমরা দেখালাম, দুটো যদি পরস্পর দিকে আসে, তাহলে সেই ক্ষেত্রে এইখানটায় যে থাকা পলি, এইখানটায় থাকা ম্যাগমা, এখানে থাকা যা কিছু জিনিসপত্র উপর দিকে উঠে আসে, তাহলে সেই ক্ষেত্রে তৈরি হবে ভঙ্গির পর্বত। আবার যদি মনে করো আমরা যদি দেখি যে এরা এরকম উভয় দিকে এই পাশে আর এই পাশে চলে যাচ্ছে, অথবা এই পাশে দুজনেই একই দিকে চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, কোনো রকম ভূগাঠনিক প্রক্রিয়া একটা বেশি হবে না। আবার যদি মনে করো শুধুমাত্র এই দুটোর মধ্যে সংঘর্ষ হয়, হালকা করে হয়তো সংঘর্ষ হয়, তাহলে সেখানে খুব অল্প সামান্য ভূমিকম্প হবে। তা এই হচ্ছে টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটগুলি একটি বিশাল টেকটনিক প্লেট, ঠিক আছে, যেগুলো শিয়াল অথবা সীমা যা দিয়ে তৈরি হোক না কেন, সেই দিয়ে তৈরি হয়ে গোটা মহাসাগর বা ভূসাগরকে নিয়ে সঞ্চালিত থাকে এবং সে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে থাকে। এবং এই ক্ষেত্রে আরেকটি বিশেষ জিনিস যেটা আছে, আমরা এইখান থেকে আমরা প্রবেশ করবো কিসে, আমরা এখান থেকে প্রবেশ করবো পর্বতে। এই পর্বতের মধ্যে আমরা যদি দেখতে পাই, তাহলে পর্বতের মধ্যে আমরা যদি দেখি পর্বত হচ্ছে কয় রকমের আছে, পর্বতের ভাগ রয়েছে। পর্বতের ভাগ হচ্ছে কি, প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ভঙ্গির পর্বত। প্রথমে যেটা পর্বত দেখবো সেটা হচ্ছে ভঙ্গির পর্বত, আর তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্তূপ পর্বত, আর তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। এইখানের মধ্যে ভঙ্গির পর্বত সৃষ্টি যেটা হয়েছিল, তো ভঙ্গির পর্বত সৃষ্টি কিভাবে হয় আমরা সেটা জিনিসটা দেখবো। ওই ভূগাঠনিক যে আমরা পাক সঞ্চালন আমরা যেটা বলেছিলাম, এইরকম ভূগাঠনিক পাক সঞ্চালনের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, দুটো পাত যদি পরস্পরের দিকে সরে আসে, তাহলে এইখানে থাকা যা জিনিসপত্র সেইগুলো কিন্তু এরকম উপর দিকে উঠার সম্ভাবনা বেশি, এরকম উপর দিকে উঠার সম্ভাবনা বেশি, বা উঠার সম্ভাবনা নয়, উঠবেই এটা। তাহলে এটা যদি উঠতে থাকে, এরকম করে যদি আমাদের উঠতে থাকে, তাহলে এই জিনিসটা এইখানটা যে জিনিসটা তৈরি হয়, সেটা হচ্ছে পর্বতের সৃষ্টি হয়। এই পর্বতের সৃষ্টি যখন হয়, সেটাকে আমরা বলে থাকি ভঙ্গির পর্বত। আজ থেকে বহু বছর আগে টেথিস নামক একটি উপসাগর ছিল, যে টেথিস নামক উপসাগরটা একদিকে ছিল গান্ডোয়ানা ল্যান্ড আর আরেকদিকে ছিল আঙ্গারা ল্যান্ড, ঠিক আছে। এই আঙ্গারা ল্যান্ড এবং গান্ডোয়ানা ল্যান্ড তার ঠিক মাঝখানে ছিল টেথিস উপসাগর। যে টেথিস উপসাগরে অতিরিক্ত পরিমাণে পরিসঞ্চিত হওয়ার ফলে এই দিকে আর এই দিকে আলোড়ন সৃষ্টি হয়, এবং এই দিকের আর এই দিকের দুপাশ থেকে সামনাসামনি আসার জন্য এইখানেতে থাকা সঞ্চিত হয়ে থাকা পলিগুলি উপর দিকে উঠে যায়, এবং এই উপর দিকে উঠে যাওয়ার ফলে এখানে সৃষ্টি হয় কি, এখানে সৃষ্টি হয় একটি বিশাল পর্বতের বা পর্বতমালা, যেটা আজকে হিমালয় বলে থাকে, সঞ্চিতের জন্য আমাদের কাছে সকলের পরিচিত রয়েছে এই হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালা কিন্তু আমাদের ভঙ্গির পর্বতমালার একটা বিরাট উদাহরণ, এবং এটা হচ্ছে নবীন ভঙ্গির পর্বতমালা। এবং এই নবীন ভঙ্গির পর্বতমালা পুরনো ভঙ্গির পর্বতমালা বা প্রাচীন ভঙ্গির পর্বতমালা, যে প্রাচীন ভঙ্গির পর্বতমালাগুলি আমরা এখান থেকে আলাদা করবো কিভাবে। প্রাচীন ভঙ্গির পর্বতমালাগুলি সাধারণত
অতি প্রাচীন হয়ে থাকে এবং তাদের যে মাথার চূড়াটা ফ্ল্যাট হয়ে থাকে এবং এদের উচ্চতা এদের থেকে কম হয়ে থাকে। এটা হলো নবীন ভঙ্গির পর্বতমালা, এটা হলো পুরনো ভঙ্গির পর্বতমালা বা ক্ষয়প্রাপ্ত ভঙ্গির পর্বতমালা। এই ভঙ্গির পর্বতমালাগুলি বহুদিনের প্রাচীন এবং এদের যে পিক বা এদের যে চূড়া সেটা কিন্তু সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয়, সেটা আবহবিকারের দ্বারা অবশ্যই, এবং সেই ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে এটা সম্পূর্ণভাবে কি হয়, সমভূমিতে পরিণত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। যত পুরনো জিনিস হবে সেইটা এর মাথার চূড়াটা এইখানটা ফ্ল্যাট হতে থাকবে এবং এইটার উচ্চতাও কিন্তু এইখান থেকে কমতে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রাচীন ভঙ্গির পর্বত আর এটা হচ্ছে আমাদের নবীন ভঙ্গির পর্বত। আর ভঙ্গির পর্বত যেভাবে সৃষ্টি হয়েছে সেটা হলো এইরকম ভাবে দুই জায়গা থেকে দুটো প্লেটে যদি সরাসরি ধাক্কা কাটে তাহলে তার মাঝখানে থাকা প্লেট উপরের পাশে উঠে যায় এবং সেই ক্ষেত্রে এইরকম ভঙ্গির পর্বতমালা সৃষ্টি হয়। এবং এই ক্ষেত্রে এই ভঙ্গির পর্বতমালাতে কিন্তু আমরা অনেক সময় যে জীবাশ্ম হয় সেই জীবাশ্ম কিন্তু পেতে পারি, এই জীবাশ্ম কিন্তু আমরা এখানে পেতে পারি। এর পরবর্তী পর্যায়ে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে স্তূপ পর্বত। এর পরবর্তী পর্যায়ে যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে স্তূপ পর্বতমালা। এবার এই যে স্তূপ পর্বত এই ক্ষেত্রে একটা জিনিস ঘটেছে, ভূমিকম্পের ফলেই হোক বা আলোড়নের ফলেই হোক বা টেকটনিক প্লেটের সঞ্চালনের ফলেই হোক না কেন, এইদিকে আর এইদিকে ভূমিভাগগুলো এই জায়গা থেকে আর এই জায়গা থেকে নিচের দিকে নেমে গেছে, ডাউনওয়ার্ডস হয়েছে। এই দিকের জায়গা থেকে নেমেছে, এদিকের জায়গা থেকে নেমেছে। এর ফলে কি হয়েছে, মাঝখানের যে ভূভাগটা সেই মাঝখানের ভূভাগটা কিন্তু উপর দিকে উঠে রয়েছে। এর মাথা উপরটা দেখো সমভূমির মতো ফ্ল্যাট, দুধার খাড়া ঢাল, এইদিকে আর এইদিকে দেখো খাতের মতো একটা অবস্থান করছে এবং ভূভাগ কিন্তু নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ কি, কোন ক্ষেত্রে যদি ভূভাগ ফাটলের মাধ্যমে উপর দিকে উঠে যায় অথবা বাস নিচের দিকে নেমে আসে, তাহলে সেই ক্ষেত্রে যে পাহাড় বা পর্বতের মতো অবস্থান একটা সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলা হয়, এটা কিন্তু ভঙ্গির পর্বতের থেকে একটু আলাদা। ভঙ্গির পর্বত যেমন তার চূড়াটি খুব উচ্চতা বিশিষ্ট এবং তীক্ষ্ণ হয়ে থাকে, স্তূপ পর্বতের চূড়াটি কিন্তু ফ্ল্যাট হয়ে থাকে। এটা কিন্তু খাড়া ঢালযুক্ত হলেও এইরকম অবস্থান থাকে। এছাড়া আরেকটা জিনিস হতে পারে, ফাটলটা যদি হয় দু সাইডে যদি এইরকম ভাবে পাহাড়ের মতো করে উঠে দাঁড়িয়ে থাকে আর মাঝখানে যদি একটা খাতের সৃষ্টি করে, তাহলে কিন্তু দুধারে আমরা স্তূপ পর্বত বলতে পারি এবং মাঝখানে একটি সূর্য গিরিখাত করা যেতে পারে। এইরকম প্রসেসে কিন্তু স্তূপ পর্বত আমরা দেখতে পাই। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখবো সেটা হচ্ছে কি, সেটা আমরা দেখবো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা দেখতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের ভেতরে থাকা যে ম্যাগমা, সেই ম্যাগমা গুলি কি কাজ করে সেটা দেখতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম কি, যে বিভিন্ন যে প্লেটগুলো আছে, টেকটনিক প্লেটগুলো আছে বা ভূগাঠনিক প্লেটগুলো আছে, সেগুলি সম্পূর্ণ সান্দ্র তরল পদার্থ অর্থাৎ ম্যাগমা উপরে আসতে থাকে। এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠ থেকে যে কোনো একটা জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। এবং এই লাভা যখন আস্তে আস্তে ঠান্ডা হয় এবং ঠান্ডা হয়ে কোনো একটা পদার্থের সৃষ্টি হয় যেটা শিলা, সেটাকে বলা হয় লাভাকৃত শিলা বা আগ্নেয় শিলা। এবং সেটাই যদি কখনো পাহাড়ে বা পর্বতের রূপ নেয় তাহলে সেইটাকে আমরা বলবো কি আগ্নেয় পর্বত বা আগ্নেয় শিলা। এর ফলে যে জিনিসটা কিভাবে তৈরি হয়, তাহলে আমাদের এইখানে যদি আমরা দেখি যে একটা কোনো পাত রয়েছে, সেই পাতটি একটি অপর একটি পাতের সঙ্গে এসে সংঘর্ষ করছে এবং অপর একটি পাত এর উপরে ওঠার জন্য রেডি হয়েছে, বা এরকম একটা প্রক্রিয়া রয়েছে যে অপর পাতটি এই পাতটিকে নিচের দিকে ঢোকাচ্ছে এবং একটু উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে এই ক্ষেত্রে এই পাতটি যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে, এটা যদি কেন্দ্র হয়ে থাকে এই কেন্দ্রের দিকে যাবে, তত এর অতিরিক্ত উষ্ণতার কারণে অচেতন বিভিন্ন যা জিনিসপত্র রয়েছে অর্থাৎ নুড়ি পাথর যা যাবতীয় জিনিস আছে সেগুলো কিন্তু গলতে শুরু করবে এবং তরল শান্ত পদার্থ অর্থাৎ লাভাতে পরিণত হতে থাকবে। এবং সেই লাভা বা ম্যাগমা যাই বলো না কেন, সেইটা কোনো একটা ফাটলের মাধ্যমে সেটা কিন্তু ওঠার চেষ্টা করবে, ওপর দিকে ওঠার চেষ্টা করবে। এবং এই ফলে এইখান থেকে যদি মনে করো একটা কোনো জায়গা পায়, সেই জায়গা থেকে যদি এই জিনিসটা বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে, অর্থাৎ আমার এইখানে থাকা লাভা বা ম্যাগমা সেটা যদি আমার এখানে বাইরে বেরিয়ে আসতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অগ্নুৎপাত হবে। এবং এই অগ্নুৎপাতটা ঘটার ফলে এই যে বাইরে বেরিয়ে আসা ম্যাগমা লাভা রূপে কোনো একটা জায়গায় সঞ্চিত হতে থাকবে, কোনো একটা জায়গায় সঞ্চিত হতে সেইখানটায় কিন্তু একটা বড় পাহাড়ের মতো বা পর্বতের মতো আকার ধারণ করবে। এবং সেই আকারটা যখন সে ধারণ করতে থাকবে তখন এটা এরকম একটা বড় আকারে ধারণ করবে
এবং এই বড় আকারটা ধারণ করলে দেখো এটা একটা পাহাড় বা পর্বতের আকার ধারণ করছে, এবং এই পাহাড় বা পর্বতের আকারটা সে যখন ধারণ করবে তখন সেইটাকে আমরা বলবো কি আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বতটা সবসময় দেখা যাবে এই মাথার চূড়াটা কিন্তু অনেক সময় ফাটল থাকার সম্ভাবনা বেশি, তার কারণ ওখান থেকে অগ্নুৎপাত ঘটবে, ওই অগ্নুৎপাত ঘটতে হলে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ফাটল থাকার সম্ভাবনা বেশি, এবং এটি শঙ্কু আকৃতির হতে পারে, বহু শঙ্কু আকৃতির হতে পারে বা চূড়া বিহীন হতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের আগ্নেয় পর্বতের ভাগ। এছাড়া অগ্নুৎপাতের মাধ্যম দিয়ে আগ্নেয় পর্বতকে ভাগ করা যায়। একটি হচ্ছে মৃত আগ্নেয়গিরি, অর্থাৎ যেটি থেকে বহু প্রাচীন যুগে লাভা বেরিয়েছিল, অগ্নুৎপাত হয়েছিল, কিন্তু আর ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই। আর একটি হতে পারে সুপ্ত আগ্নেয়গিরি, বহু বছর আগে অগ্নুৎপাত ঘটিয়েছে, এখনো পর্যন্ত অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হয়নি। আরেকটি হতে পারে সক্রিয় আগ্নেয়গিরি, যেটিতে নিরন্তর লাভা বাহির হচ্ছে, সেটি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি দুরকম হয়, একটি হচ্ছে সবিরাম, একটি অবিরাম। সবিরাম আগ্নেয়গিরি যেটা সক্রিয়, সব সময় সেখান থেকে নির্গত হতে থাকবে লাভা, আর যেটা হচ্ছে ভুল বললাম, সবিরাম আগ্নেয়গিরি যেটা সেটা হচ্ছে বিরাম দিয়ে, অর্থাৎ লাভা একটু বেরোলো, কিছুক্ষণ রেস্ট নিল, কিছু দিন রেস্ট নিল, কিছু মাস রেস্ট নিল, তারপরে আবার বেরিয়ে গেল, আবার ধরো। অবিরাম যদি হয় সেক্ষেত্রে কোনো রকম ভাবে তার লাভা বাহির হওয়া থামবে না, অগ্নুৎপাত হতেই থাকবে, সেটাকে বলা হয় অবিরাম সক্রিয় আগ্নেয়গিরি। এইভাবে যেটা সৃষ্টি হয় সেটা হয় অগ্নুৎপাত, এবং এই অগ্নুৎপাতের ফলে তৈরি হয় আগ্নেয়গিরি। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব মালভূমি। আমরা মালভূমি যে জিনিসটা দেখবো, মালভূমিকে আমরা টেবিল ল্যান্ড বলে থাকি সাধারণত। তো এই মালভূমি যে জিনিসটা টেবিল ল্যান্ড, সেটি হচ্ছে বেশিরভাগ মালভূমি যেটা তৈরি হয় সেটি আগ্নেয় মালভূমিও তৈরি হতে পারে, অর্থাৎ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট হওয়া মালভূমি, অথবা ক্ষয়প্রাপ্ত হওয়া মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। এইরকম মালভূমির ভাগ রয়েছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ওই জন্য আমরা এত মালভূমির ভাগগুলো নিয়ে আলোচনা করব না আজকে, শুধুমাত্র মালভূমির কনসেপ্টটা দেখব। মালভূমি কি জিনিস? মালভূমি টেবিল ল্যান্ডের মতো, অর্থাৎ একটা জায়গায় আমরা দেখলাম নরমাল আছে, সেইখান থেকে হঠাৎ করে উপর দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উপর দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার এরকম গেছে, আবার উপর দিকে উঠেছে, এরকম নিচের দিকে গেছে। এই রকম ধরনের যদি আমরা একটা জায়গায় পাই তাহলে সেইটা হবে কি মালভূমি। অর্থাৎ মালভূমি সাধারণত পাহাড় যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে মালভূমির সৃষ্টি হতে পারে। আবার যদি কোনো জায়গায় অগ্নুৎপাত হয়, সেই অগ্নুৎপাতের ফলে লাভা করে এইভাবে জমাট বাঁধতে থাকে উঁচু আর নিচু অবস্থায়, তাহলে মালভূমির সৃষ্টি হতে পারে। এই ধরনের মালভূমি। আর ভূমিকম্পের ফলে, অতিরিক্ত ভূমিকম্পের ফলে ভূমিধস এবং কোন জায়গায় খাদ অথবা কোন জায়গায় উচ্চতা হিসেবে ভূমি উঠে আসা, সেই মালভূমি তৈরি হতে পারে। এইটাকে বলা হয় মালভূমি। পর্বত সাধারণত অনেকটাই উচ্চতা বিশিষ্ট, 600 মিটারের বেশি, 1000 মিটারের গায়ে। পাহাড় 600 মিটার পর্যন্ত, মালভূমি 300 মিটার পর্যন্ত, এবং সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটারের মধ্যে সমভূমি তৈরি হয়। অর্থাৎ সমভূমি কি জিনিস? সমভূমি সাধারণত পলি করে সঞ্চিত হয়ে তৈরি হয় আমাদের সমভূমি। এছাড়াও সমভূমি তৈরি হতে পারে যেটা আবহবিকারের ফলে পাহাড়, পর্বত, মালভূমি এই তিনটে থেকে যদি সম্পূর্ণভাবে ক্ষয় পেতে একবারে সমান হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে সমভূমি। এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা আসবো সেটা হচ্ছে নদী। নদীর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই, নদীর তিনখানা গতি রয়েছে, যে তিনখানা গতির ফলে নদী থেকে প্রথম গতি সেটা হচ্ছে ক্ষয় কার্য দেখতে পাই, আর একটা যেটা বহন কার্য দেখতে পাই, আর একটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সঞ্চয় কার্য। এই যে বহন কাজ, সঞ্চয় কাজ আর ক্ষয় কাজ, এইগুলোর মধ্যে থেকে বিভিন্ন ধরনের নদী বিভিন্নভাবে বিভিন্ন ভূমিরূপে গঠিত হয়। ক্ষয়কাজের ফলে ভূমি যখন ক্ষয় পেতে থাকে, নদীর অতিরিক্ত উচ্চ গতিতে, নদীর তিনখানা গতির শব্দ দেখা যায়, একটা হলো উচ্চ গতি, একটা হলো মধ্যগতি, আর একটা হলো নিম্ন গতি। অর্থাৎ নদী যেখান থেকে সৃষ্টি হয়, ধরো কোনো একটা জায়গা থেকে নদী সৃষ্টি হচ্ছে, সেই নদী যখন সৃষ্টি হবে, তো সেইখান থেকে নদী যখন সৃষ্টি হয়ে উপস্থিত হতে থাকবে, তখন সেই জায়গাটায় আমরা দেখতে পাবো নদীর উচ্চ গতি। এবং এই নদীর উচ্চ গতির ফলে এইটা যদি ধরে নাও একটা এরকম রয়েছে, ঠিক আছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণা যাচ্ছে, যেখান থেকে আমাদের এটা ল্যান্ড মানে ফল্ট হচ্ছে, ওয়াটারফল হচ্ছে, এবং এখান থেকে যাচ্ছে। তো এইখানটায় আমরা যদি দেখতে পাই, তাহলে এইখানটায় আমরা কি দেখতে পাবো? এইখানটায় আমরা সচরাচর দেখতে পাবো একটা আই-আকৃতির উপত্যকা, এবং এই আই-আকৃতির উপত্যকার পরে এইখানটায় যে যাচ্ছে এটা হচ্ছে খাড়া আই-আকৃতির উপত্যকার সঙ্গে ভি-আকৃতির উপত্যকা দেখতে পাবো।
ভি শেপের উপত্যকা দেখতে পাবো। তাহলে এইখানে আমরা উচ্চ গতিতে সাধারণতভাবে নদীর ক্ষয়কাজ দেখতে পাবো। সেইখানে থাকা যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আই আকৃতির গিরিখাত বা গ্যানিয়ান, তার সঙ্গে ভি আকৃতির উপত্যকা, এই দুটো জিনিস আমরা দেখতে পাবো। বহন কাজ যদি হয়, বহন কাজের ক্ষেত্রে আমরা ভি আকৃতির উপত্যকা দেখতে পাবো। সঞ্চয় কাজের ফলে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো সেই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যে পলি সঞ্চয়ের ফলে বদ্বীপ হয় সেই বদ্বীপগুলি দেখতে পাবো। তো আজকে আমরা এই এতগুলি আলোচনা করব না, আজকে আমরা শুধুমাত্র এই জায়গায় দ্বীপ আলোচনা দিলাম। এই বদ্বীপগুলি বিভিন্ন রকমের হয়ে থাকে। একটা দ্বীপ উপকূল ডেল্টার মতো হতে পারে, পাখির পায়ের ছাপের মতো হতে পারে, এবং মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের ছাপের মতো। তো এইখানে নদীর যে ডেসক্রিপশনটা, এই নদীর সম্পূর্ণ ডেসক্রিপশনটা আমরা চেষ্টা করব আমাদের ভিডিওর পার্ট 2 এ দেখতে। ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসগুলো জানলাম সেটি হচ্ছে কি ল্যান্ড ফর্মসের ক্ষেত্রে যে পৃথিবীর কেন্দ্র থেকে ভূত্বক পর্যন্ত কি আছে, প্যানজিয়া কি, অ্যান্টারাসা কি, পৃথিবীর মধ্যে থাকা পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, এইগুলোর ভিতরে শর্ট ধারণা, নদীর খুব ব্রিফলি একটা আইডিয়া, এবং তার বিভিন্ন ধরনের জিনিস, আই আকৃতির উপত্যকা, কি আকৃতির উপত্যকা, কি আকৃতির উপত্যকা, এখানে প্লাবন ভূমিও আসে, প্লাবন ভূমিও কিন্তু আসে, অর্থাৎ নদী দুকুল ঝাঁপিয়ে যে বন্যা করে তারপরে যে ভূমি সৃষ্টি হয়, প্লাবন ভূমি, বদ্বীপ, আরোহণ, আবহবিকার, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। এটি আমাদের পার্ট 1 এ থাকলো। এবার পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব এই নদীর বিভিন্ন ক্ষয়কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি, এই বিষয় থেকে শুরু করে বাকিটা যদি আমরা যতটা পারবো আলোচনা